আমার মতো আপনারাও দীর্ঘশ্বাস ফেলতেই পারেন। না না, আপনি আনন্দ করুন, আপনি মজা করুন। বাংলাদেশ দল নেদারল্যান্ডসের সঙ্গে জিতেছে বলে আপনি আনন্দ করবেন না, আপনি মজা করবেন না, এই ভুল করেন না ভাই। টি-20তে বাংলাদেশ দল গেল কয়েক মাসে যে অবস্থার মধ্যে দিয়ে ছিল, এই বিশ্বকাপে বাংলাদেশ দল সুপার 8-এ উঠবে কিনা সেটা নিয়েই যখন আমরা সংশয়ে ছিলাম, আমরা শঙ্কার মধ্য দিয়েছিলাম, কারণ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজ হেরেছে। তার আগে জিম্বাবুয়ে যেই দল কিনা এই 20 দলের বিশ্বকাপের মধ্যেও জায়গা করতে পারেনি, তাদের এগেনস্টেও বাংলাদেশ নিজের মাঠে ভালো করতে পারেনি। সব ডিপার্টমেন্ট নিয়ে আমাদের চিন্তার জায়গা ছিল, সে দল কিনা এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে অলমোস্ট সুপার 8-এ কোয়ালিফাই করে ফেলেছে। আপনি এটা হিসাব যতই করেন না কেন, বাংলাদেশ আসলে এই জায়গা থেকে সুপার 8-এ কোয়ালিফাই না করার মতো অপশন খুবই সামান্য, যেটা আসলে ক্রিকেটে যে অনেক ম্যাজিকের ব্যাপার স্যাপার থাকে সেই রকম কোনো কিছু হইলে হয়তো বা হবে, বাট খাতা কলম বা সব কিছুই যাই বলেন, এখানে বাংলাদেশকে আটকানোর মতো আর আমি কোনো ধরনের কোনো অপশনস দেখি না। সো আলটিমেটলি বাংলাদেশ দল সুপার 8-এ কোয়ালিফাইড, এইটা আপনি আনঅফিশিয়ালি বলতেই পারেন। যাই হোক, মূল আলোচনাটা আসলে ঠিক অন্য জায়গাতে। আজকের ম্যাচের যে ব্যাপারগুলো নিয়ে আমরা খুব বেশি স্যাটিসফাইড হতেই পারি সেটা হচ্ছে যে রিশাদ হোসেন, আমরা দেখছি যে এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি উইকেট নিচ্ছেন। দেখুন, লেগ স্পিনারের ক্ষেত্রে আপনি একটা ব্যাপার কিন্তু আলটিমেটলি সবসময় জানেন যে তিনি যেমন রানও দেবেন, একই সাথে একজন লেগ স্পিনার এমন সময় আপনাকে উইকেট এনে দেবে যেটা একজন গড়পত্তা কোনো বলারের জন্য একটু কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমান, আজকের সেই আলোচনাটাও আসতেই হয়, রিশাদের পরেই সেই আলোচনা, সেই নামটা যে মুস্তাফিজ যেই ধরনের উইকেটে বল কিছুটা গ্রিপ করে, সেই উইকেটে মুস্তাফিজুর রহমান কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা কিন্তু আমরা আজকে আবারও দেখেছি। মুস্তাফিজুর রহমান আমরা দেখেছি যে একটা বড় ধরনের আইসিসি র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন, সেই লাফটা 10 ধাপ, প্রায় 20-এর কোঠায় চলে এসেছেন। মুস্তাফিজুর রহমান এখন যেভাবে আসলে বোলিংয়ে তিনি এগিয়ে যাচ্ছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, এই বিশ্বকাপের প্রথম থেকেই এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করে যাচ্ছেন এবং দলের প্রয়োজনে, যেটাকে আমরা বলি যে দলের সাথে মুস্তাফিজুর রহমানের যে ধরনের বোলিংটা প্রয়োজন, তিনি কিন্তু ঠিক তেমনটাই বোলিং করে যাচ্ছেন। আজকেও আমরা দেখেছি রিশাদের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার সাথে সাথে মুস্তাফিজুর রহমানের প্রতিপক্ষকে আর এক পাশ থেকে যে চেপে ধরার ব্যাপারটা, সেটা কিন্তু তিনি খুবই দারুণভাবে করেছেন। সো আলটিমেটলি বাংলাদেশ এই জায়গাটাতে একটু রিলিফড আছে। আমি একটা কথা হয়তো বা বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, যদিও আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বলছি না, বাট তাও বলছি। সেটা হচ্ছে যে একটা কথা ক্রিকেটে খুব বেশি প্রচলিত আছে যে আপনার যদি একজন ভালো ব্যাটসম্যান থাকে, সে হয়তো আপনাকে একটা ম্যাচ জেতাবে, কিন্তু একটা টুর্নামেন্ট জিততে হলে আপনার বেশ কিছু ভালো বলার দরকার, অর্থাৎ বলার্স ক্যান উইন টুর্নামেন্ট, যেখানে ব্যাটসম্যানরা আসলে একটা ম্যাচ জিততে পারে। সো বাংলাদেশের যে বোলিং লাইন আপ, আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, ইভেন আপনি মুস্তাফিজুর রহমান, এমন একটা অবস্থা যেই বলার যার কিনা একাদশের একেবারে সবসময় স্টার্টে থাকার কথা ছিল, শরীফুলের কথা বলছি, তাকেই আসলে এখন দলে নিতে গেলে আপনি কাকে বাদ দিবেন, এই প্রবলেমে টিম ম্যানেজমেন্টকে পড়তে হচ্ছে। সো এই ধরনের প্রবলেমে তো বাংলাদেশ নিজেরাও পড়তে চাইবে, বাংলাদেশ দল চাইবে যে বাংলাদেশ দল এমন প্রবলেমেই পড়ুক যেখানে বাংলাদেশ দলকে উল্টো সমস্যায় পড়তে হবে যে একাদশ ঠিক করতে গেলে, কারণ ওই বলাররা সবাই ফর্মে রয়েছে। মূলত বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে টপ অর্ডারের সেই সমস্যা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন তিনি আসলে পারফর্ম করতে পারছেন না, তাই তাকে নিয়ে সমালোচনাটা আসলে সব থেকে বেশি হচ্ছে। কারণ নাজমুল হোসেন শান্ত তিনি গত বছর আমরা জানি যে টি-20তে কিন্তু তিনি অনেক ভালো পারফর্ম করেছেন, ইভেন গত ওয়ার্ল্ড কাপেও নাজমুল হোসেন শান্ত কিন্তু টপ স্কোরার ছিলেন বাংলাদেশের। সো আলটিমেটলি তার কাছ থেকে একটু এক্সপেকটেশনের জায়গাটা আছে বলেই তাকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি করা হয়েছে এবং নাজমুল হোসেন শান্ত সেই ক্যালিবারের ব্যাটসম্যান। সো সেই জায়গা থেকে নাজমুল হোসেন শান্ত যখন একেবারেই রান করতে পারছেন না, সেটা কিন্তু কনসার্নের জায়গা এবং তার যে আউট হওয়ার ধরনগুলো, তিনি যেসব বল আউট হচ্ছেন সেগুলো খুবই বাজে ধরনের আউট। সো আলটিমেটলি এটা খুবই দৃষ্টিকটু এবং দলের প্রয়োজনে টপ অর্ডার যখন রান করতে পারছেন না এবং তিনি নিজেও যখন একজন টপ অর্ডার ব্যাটসম্যান, তখন কিন্তু আলটিমেটলি নাজমুল হোসেন শান্তর কাছ থেকে দলের ওই প্রত্যাশার জায়গাটা বাড়বে এবং আগামীতে বাংলাদেশ দলের এই নেপাল ম্যাচটা বাদ দিলে বাংলাদেশ সুপার 8-এ যখন উঠবে তখন বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। এগুলো নিয়ে আর একটা ভিডিও আছে, বাট আলটিমেটলি যখন আপনি ইন্ডিয়া, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন তখন কিন্তু আপনার টপ অর্ডারকে পারফর্ম করতেই হবে। বড় দলের এগেনস্টে আপনাকে জিততে হলে আপনাকে বড় স্কোর করতে হবে, আপনাকে আপনার ব্যাটারদের রান করতে হবে। যে আজকে যেই উইকেটে খেলা হয়েছে, বাংলাদেশ তো এখন
সব কিছুই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ তো আর আসলে যুক্তরাষ্ট্রের মতো উইকেট দিবে না আপনার। হ্যাঁ, সেখানে আপনি 200, 220, 250 করবেন এমন উইকেট হয়তো বা পাবেন না, বাট আপনি ট্রু উইকেট পাবেন। যেখানে ক্রিকেটের আসলে এত বছর ধরে ক্রিকেট খেলা হয়, সেই জায়গাটাতে তো আর আসলে উইকেট এই 3 মাস তৈরি হয় নাই বা 5 মাসে তৈরি হয় নাই, তারা 10 বছর 12 বছর আজকেই যে মাঠে খেলা হয়েছে, চিন্তা করতে পারেন সেখানে সিপিএল এর কোনো ম্যাচ হয় নাই। এত দারুণ একটা স্টেডিয়াম, ছবির মতো সুন্দর, সেই জায়গাটাতে লাস্ট আন্তর্জাতিক ম্যাচই হয়েছে 10 বছর আগে। সো এত দারুণ একটা স্টেডিয়াম হলেও সেখানে কিন্তু ক্রিকেটের ওই চর্চাটা আছে, সেখানে ক্রিকেট হয়। সো আলটিমেটলি সেখানে মাঠে আপনি, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের মাঠে আপনি ওয়ানডে বলেন, টি20 বলেন, ওই যে প্রচুর ফ্লোতে রান হবে এমন হবে না, বাট বোথ সাইডেরই সুযোগ থাকবে। আপনি 140, 150, 60 রান যেমন চেজও করতে পারবেন যদি আপনি ভালো পার্টনারশিপ করতে পারেন, একই সাথে আপনি যদি ভালো বোলিং করেন আপনি এই রান থেকে জিততেও পারবেন। এটা কিন্তু খুব গুড ক্রিকেটের উইকেট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি কখনোই 200, 220, 230 রানের উইকেটগুলোকে টি20-র জন্য খুব পারফেক্ট সবাই বলে ঠিকই, বাট আমার কাছে পারফেক্ট মনে হয় না, বিকজ ওই ধরনের ম্যাচগুলো ম্যাক্সিমামই এক পেশে হয়। তো মূলত যে আলোচনায় আমরা ছিলাম যে বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজে যখন খেলবে তখন কিন্তু আলটিমেটলি বাংলাদেশ দলকে ওই পরীক্ষার মুখে বাংলাদেশকে পড়তেই হবে, বাংলাদেশকে ব্যাটিংয়ের ওই পরীক্ষাটার মুখে পড়তে হবে, স্কোর করতে হবে, রান করতে হবে। সো বাংলাদেশ দল নিশ্চিত করেই টপ অর্ডারের ওই ব্যাপারটা খুঁজবে। এবং অবশ্যই অবশ্যই আমি লিটনকে নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই, যেহেতু রানই পাচ্ছেন না, তাই তাকে নিয়ে আপনি কী বলবেন, আমাদের আরও অপশনসও নাই যে আপনি সেটা ইউজ করবেন। সো আলটিমেটলি সেখানে বলার কোনো কিছু না, আমরা বরং দোয়া করতে পারি, আমরা এক্সপেক্ট করতে পারি যাতে লিটন রানে ফেরেন, বড় দলের এগেনস্টে অন্তত একটা ইনিংস খেলেন। তানজিদ হাসান তামিমকে নিয়ে যে কথাটা বলার রয়েছে, আমার মনে হয় তার একটা বিষয় একটু সতর্ক হওয়া উচিত। সেই সতর্কর জায়গাটা কোন জায়গায়, যখন আপনি ফর্মে থাকবেন। আমরা দেখছি লিটন দাস এখন ফর্মে নেই, ফর্মে যখন একজন ক্রিকেটার থাকেন না তখন তার জন্য সব কিছু কতটা কঠিন হয়। সো আমি এই জন্যই বলতে চাই যে তানজিদ হাসান তামিম তিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনি ভালো করছেন, তাই তার প্রতি ওই সতর্কতা থাকা উচিত এটাই যে আমি যেহেতু ফর্মে আছি, আমার যেহেতু ব্যাটে রান আসছে, আমি বল একজন ব্যাটসম্যানের রান আসার ব্যাপারটা কেমন জানেন, যখন একজন ব্যাটসম্যান খুব ভালো বল দেখতে পারেন, তিনি খুব ফ্লোতে খেলতে পারেন, সো ওইটা তিনি পারছেন। তাই তার আসলে উইকেট থ্রো করার সময়টা এখন না, বরং এই ভালো সময়ে তার আরও রান করা উচিত। দলের টপ অর্ডারে যেহেতু আর কেউ রান করতে পারছে না, তার আরেকটু সেন্সিবল হওয়া উচিত। বিশেষ করে আউট হওয়ার সময়গুলোতে আমার মনে হয় একটু কশনস হলেই তিনি আরও বড় ইনিংস খেলতে পারতেন। টপ অর্ডারের একজন ব্যাটসম্যান যদি 12, 13, 14 বা 15 ওভার পর্যন্ত তার ইনিংসটাকে ক্যারি করতে পারে, এটা কিন্তু বাংলাদেশের জাতীয় দলের জন্য বা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য ভালো। সাকিব আজকে একটু উপরের দিকে ব্যাটিংয়ে নেমেছেন এবং সাকিব কিন্তু 4 নম্বরে নেমে আমরা দেখেছি সাকিব শেষ পর্যন্ত খেলেছেন। যখন একজন ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেলে তখন কিন্তু আলটিমেটলি আপনি এনাফ স্কোর করতে পারবেন। দিন শেষে সাকিবকে নিয়ে আলোচনাটা হয়তো বা সবার শেষেই করছি, বাট শেষে করার মতো না। গতকালকের একটা কোটেশন দেখে একটু মনেই হলো যে তামিম ইকবাল খানকে যখন সব জায়গায় সমালোচনা, সব জায়গায় আলোচনা যে সাকিব আল হাসান তিনি আর খেলার যোগ্যতা রাখেন না, তার একাদশে থাকার মতো কোনো যোগ্যতা নেই, কিন্তু আসলে সাকিব কি সেই উত্তরটা ঠিকঠাক মতো দিতে পেরেছেন, দিতে পারবেন, এমন অনেক প্রশ্ন ছিল। সেই জায়গাটাতে তামিম ইকবাল খান তিনি যখন ESPN ক্রিকইনফোতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিবের কোনো কিছু চেঞ্জ করার দরকার কিনা, কি করার দরকার বা এরকম কোনো কোশ্চেন থাকলে, সেই সময় তামিম ইকবাল খান বলেছেন যে তিনি শিওর, তিনি বিশ্বাস রাখেন, তিনি জানেন যে সাকিব যে ক্যালিবারের প্লেয়ার, তিনি নিজেই একটা ওয়ে বের করে ফেলবেন এবং খুব দ্রুতই তিনি আসলে দলের স্বার্থে, দেশের স্বার্থে তিনি সেই পয়েন্টটা বের করবেন যে কি করলে তার আসলে রানে ফেরার জায়গাটা রয়েছে বা পারফর্ম করার জায়গাটা রয়েছে। সাকিব আল হাসান কিন্তু সেটা করেছেন এবং তিনি আজকে আনবিলিভেবল ব্যাটিং করেছেন। আমরা একটা ছবিও দেখেছি যেখানে সাকিব গলায় এরকম একটা সাদা কিছু একটা শক্ত পরে তিনি ব্যাটিং অনুশীলন করেছেন এবং সেই ব্যাটিং অনুশীলন থেকেই একটা ব্যাপার বোঝা যায় যে সাকিব আজকের রান করার ব্যাপারে ঠিক কতটা মানে কি বলে যে একজন ব্যাটসম্যান কতটা ফোকাস ছিলেন যে রান আমাকে করতেই হবে, মানে এইটা পড়ে থাকার মানে কি তিনি আসলে মাথাটা নড়াইতে পারবেন না, সো একদমই স্ট্রেট রেখেই তার ব্যাটিংটা করতে হবে। এই যে আপনার একটা আগ্রহ যে আপনি রানে ফিরতে হবে, এইটাই কিন্তু এই বড় বড় পারফর্মারদের ক্ষেত্রে রানে ফেরার জন্য অনেক বেশি হেল্প করে এবং সাকিবের ক্ষেত্রে সেটাই হয়েছে। উইল এক্সপেক্ট যে এই রানের ফ্লোটা সাকিব এখন থ্রুআউট দ্য টুর্নামেন্টস কন্টিনিউ করতে পারবেন। সাকিবের মতো ব্যাটসম্যান যদি রান পান ম্যাচে, তাহলে কাজটা অনেকই সহজ হয়ে যায়। এই যে 160 এতগুলো ব্যাটসম্যান রান করতে পারেনি, তাওহিদ হৃদয় রান করতে পারেনি, তারপরেও কিন্তু বাংলাদেশ সেখান থেকে রানটা করে বের হয়ে আসতে পেরেছে। সো সব মিলিয়ে বাংলাদেশ আজকের ম্যাচে জিতেছে, এটা অনেক বড় ব্যাপার। দারুণ পারফরমেন্স, সব কিছুই দারুণ ছিল, জাস্ট
জাস্ট সাকিব আল হাসানের বোলিংটা এই ধরনের উইকেট একটু ভালো হওয়ার দরকার ছিল, হয়তো বা নেক্সটে সাকিব আল হাসান বোলিংও কাম ব্যাক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের জেতার আনন্দ আর ঈদও আসছে, সব কিছু মিলিয়ে সুস্থ থাকার আহ্বান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।